আমার বিয়ে হয়েছে আজ থেকে ১৩ বছর আগে, অ্যারেঞ্জ ম্যারেজ। বিয়ের ঠিক পরের দিনই জানতে পারি আমার হাজব্যান্ডের সাথে একজনের বিয়ের কথা হয়েছিল, কিন্তু বিয়েটা আর কোনো কারণেই হয় নাই। আস্তে আস্তে দেখি মেয়েটা ওকে প্রতিদিনই কল মেসেজ দিচ্ছে, তখন বুঝতে পারি তাদের মধ্যে প্রেম হয়েছিল। আমি ওকে জিজ্ঞাসা করাই, সে বলে যে সে বলেছে যে ওর বিয়ে হয়েছে। কিন্তু বিয়ের ৭ মাস পর্যন্ত এরকম মেসেজ কল দেখে আমি নিজেই নাম্বার লুকিয়ে নিয়ে ভদ্র ভাষায় জানিয়ে দেই যেন আর বিরক্ত না করেন। বিশ্বাস করি মেয়েটা আর যোগাযোগ করেনি, কিন্তু ব্যাপারটা মেনে নিয়েই চলতে থাকি। কিন্তু খেয়াল করে দেখি হাজব্যান্ড আমার সাথে রোমান্টিক না, আমার প্রতি তার বরাবরই ফিলিংস কম। বিয়ের পর আমি নিজ থেকে না চাইলে বা নিজে যদি না বলি যে চলো আজকে কোথাও ঘুরতে যাই, সে কোথাও নিয়ে যেতে চাইতো না। এই ১২ বছরে সে শুধু একবার আমায় কক্সবাজার নিয়ে গিয়েছে, ভরণ পোষণ কিছুই দিত না, কারণ আমি জব করতাম। তার একটা অভ্যাস ছিল, কোনো কথা ছাড়াই মাঝে মাঝে কথা বলা বন্ধ করে দিত। আর তার সাথে তার দুর্ব্যবহার তো আছেই। যাই হোক, এই অসহ্য যন্ত্রণা সহ্য করে আমি তার সাথে ছিলাম, কারণ বিয়ের ১ বছরের মধ্যে আমার একটা বেবি হয়। যাই হোক, সব কাহিনী বলতে গেলে একটা বিশাল বই লেখা হয়ে যাবে, যার প্রতিটা পাতায় শুধু আমাকে দেওয়া অসহ্য রকম মানসিক যন্ত্রণা, অবহেলা আর বুক চেরা আত্মচিৎকার ছাড়াই কিছুই পাবেন না। আমি এখন জব করি না, আর আমাদের এখন ২টা বেবি। ঠিক ২ বছর আগে ঘটনাক্রমে ওর ফেসবুক মেসেঞ্জারে তার আগের সেই গার্লফ্রেন্ডের সাথে তার অপ্রীতিকর কিছু মেসেজ আমি দেখে ফেলি। মেয়েটার পরদিন তার আগের দিনের সেই কনভারসেশনের জন্য অনুতপ্ত বোধ করলেও আমার স্বামী খুব স্বাভাবিকভাবেই নেয়। আমি তাদের এইসব কথাবার্তা সহ্য করতে না পেরে মেয়েটাকে কল দেই। মেয়েটা আমার কাছে মাপ চায় এবং বলে আমার হাজব্যান্ড সব সময় তাকে নক করে, আর লাস্ট ২ বছর ধরে তাদের যোগাযোগ হচ্ছে, তাও আমার বাবা মা মারা যাবার সময় থেকে। আমি খুব ভেঙে পড়ি। মেয়েটা আমাকে জানায় আমার হাজব্যান্ড তাকে পাগলের মতো ভালোবাসে এবং মেয়েটার যোগাযোগ করতে না চাইলে আমার হাজব্যান্ড মাঝে মাঝেই তাকে নক করে। এইরকম হাজারো কথা, হাজারো উদাহরণ। আমার হাজব্যান্ডকে জিজ্ঞাসা করায়, সে উল্টো আমাকে আরও জেরা করে যে আমি কেন সিপাহীগিরি করেছি। তার যা খুশি তাই করবে, সে কাউকে মানে না, তার বাবা মাকেও না। আরও বলে, পোষালে থাকো, না হলে যেখানে ভালো লাগে সেখানেই চলে যাও। আমি সেই দিন খুব ভালো মতো বুঝতে পেরেছি, যাকে ১০ বছর মন থেকে সরাতে পারেনি সেখানে আমি জায়গা কিভাবে পাবো। লাস্ট ৭ বছর থেকে সে বিছানা আলাদা করেছে, কারণ তার নাকি ঘুম হয় না। সকালে অফিস করতে হয়, না ঘুমালে তার প্রেশার বেড়ে যায়। তার পরিচিত সবাই নাকি আলাদা ঘুমায়। আমার বাবা নেই, আমি এখন জব করি না, তার উপর আমার ছোট্ট ছোট্ট ২টা বাচ্চা। শ্বশুরবাড়িতে জানিয়েছি, বাবার বাড়িতেও জানিয়েছি। সবাই শুধু বলে মানিয়ে চলতে বাচ্চাদের জন্য। আমার খুব কাছের বন্ধু যারা আমার ব্যাপারে জানে, তারা আমার এই কঠিন অবস্থা দেখে বলে আমি নাকি পরকীয়া করলেও আমার দোষ হবে না, কিন্তু আমার পারিবারিক শিক্ষা আমাকে তা শিখায় নাই। আর এইভাবে এত মানসিক অত্যাচারের ভিতর দিয়ে আমি ১২টা বছর কাটিয়ে দিয়েছি। কিন্তু আজকাল আমি আর নিতে পারতেছি না। কথায় কথায় দই ধরা আর কথার উপর কথা বলা যাবে না, এসব আমার সহ্যের বাইরে চলে গিয়েছে। সেই দিন তার মুখের উপর একটা কথা বলাতে আমার ছোট্ট বাচ্চাটার সামনেই আমাকে মেরে ফেলতে এসেছিল। তার চোখে মুখে আমার প্রতি এত ক্ষোভ, এত ঘৃণা আমি আগে কখনো দেখি নাই। আমি সেই দিন শুধু অবাক হয়ে তাকিয়েছিলাম তার দিকে। কথা বলার শক্তি আমি হারিয়ে ফেলি। আমি কোনো গালাগালি, অকথ্য ভাষায় কিছুই বলি নাই, এমন কিছুই করি নাই। শুধু তার কথার পিঠে একটা সাধারণ কথা বলি, তাতেই তার আমাকে মেরে ফেলতে এসেছে। আমার এখন আর সহ্য হচ্ছে না, দম বন্ধ লাগে। কিন্তু বাচ্চাগুলোর দিকে তাকিয়ে নিজেকে বুঝাইতেছি, কিন্তু আমার মন চাচ্ছে ডিভোর্স দিয়ে দেই। আমি আমার শ্বশুরকে বলেছি আর সংসার করব না, কিন্তু সেও আমাকে ধৈর্য ধরতে বলে। আমি তো এক ছাদের নিচে সেপারেশনেই আছি, আমাকে বাধ্য করেছে। আমি আর সহ্য করতে পারতেছি না। কিন্তু আমার খুব ভয় হয় ডিভোর্সের পরের জীবন নিয়ে। আমার সুইসাইড করতে ইচ্ছা করে। বিশ্বাস করেন, সুইসাইড কেউ ইচ্ছা করে করে না। একটা মানুষ কতটা অসহায় হয়ে, কতটা কষ্ট পেয়ে পৃথিবীর মায়া ত্যাগ করে, তা আমি খুব ভালো মতো বুঝতে পারি। মানুষ কেন আত্মহত্যা করে জানেন? একাকিত্বের জন্য। আমি তাও পারতেছি না। সবাই আমার জন্য দোয়া করবেন। এটি একটি আপুর গল্প, ফেসবুক থেকে নিয়েছি। তো ভিডিওটি কেমন হলো লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন।